নমস্কার। কটন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিপ্রা নিয়োগী, অন্যান্য অধ্যাপকবৃন্দ এবং ছাত্র গবেষকেরা, আমি প্রথমেই অধ্যাপক শিপ্রা নিয়োগীকে ধন্যবাদ জানাই, যিনি কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রদের সামনে আমাকে বসবার জন্য আজকের এই সন্ধ্যাটা উপহার দিয়েছেন। আমার আজকে বলবার বিষয় আজকের শিশু ও শিশু সাহিত্য। আসলে সময় এবং পরিস্থিতি সবটার দিকে তাকিয়ে যে বিষয়গুলো নানাভাবে মনকে ভাবায়, সেই বিষয়গুলো নিয়ে মনে হয় কখনো একটা দুটো কথা বলতে পারলেও ভালো লাগবে। সেই জন্যই আমি এই বিষয়টাকে ঠিক করে নিয়েছি যে আজকের শিশু ও শিশু সাহিত্য নিয়ে দুটো একটা কথা বলবো। তাহলে আমি প্রথমেই শিশু কারা এবং শিশু সাহিত্য কী সেটা নিয়ে কয়েকটি কথা বলে বর্তমান সময়ে এই শিশু সাহিত্যের যে অবস্থা আমি সেটা নিয়ে দু একটা কথা বলবো। শিশু, কিশোর, যুবক, প্রাপ্তবয়স্ক, প্রৌঢ় এবং বৃদ্ধ, এই হলো মানুষের জীবনচক্রের বিভিন্ন স্তর। শিশু থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হওয়ার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। মানুষের শিশুকাল বা শিশু অবস্থায় শিক্ষাদানের পদ্ধতিতে বিভিন্নতা থাকলেও শিক্ষার উপকরণ হিসাবে সাহিত্যের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় একটু সন্ধানী দৃষ্টি রাখলেই দেখা যাবে প্রাপ্তবয়স্করা ভেবেছেন শিশুকে তিনি বা তারা যেভাবে পরিচালনা করবেন শিশু সেভাবেই পরিচালিত হবে। ফলে প্রথম দিকে শিশুর জন্য যেসব সাহিত্য গ্রন্থ রচিত হয়েছে তা শিশুর আদর্শ জীবন গড়ার সহায়ক। ক্রমশ শিশু মনকে কেন্দ্র করে নানা তত্ত্ব গড়ে উঠতে থাকে। শিশু কি চায় বা কি চাইতে পারে এই বিষয়টি গুরুত্ব লাভের ফলে প্রাপ্তবয়স্ক মানুষ শিশুর জন্য নানা গান, গল্প, ছড়া সৃষ্টি করতে থাকে। দীর্ঘকাল তা মানুষের মুখে মুখে প্রচলিত থাকে। ক্রমশ জমে ওঠা এই ভাণ্ডারকে কোনো নির্দিষ্ট নামে চিহ্নিত করা হয়নি, কিংবা তা কেবল শিশুদের জন্য তাও চিহ্নিত হয়নি। বস্তুত 19 শতকের গোড়াতে মানুষের মনে জমে থাকা এই সৃষ্টি ভাণ্ডার শিশু সাহিত্য হিসেবে বিবেচিত হয়। প্রসঙ্গত বলা যায়, উইকিপিডিয়ায় কলকাতা বুক সোসাইটি কর্তৃক প্রকাশিত নীতিমালা 1818 সালে গ্রন্থটি বাংলা ভাষায় প্রথম শিশু সাহিত্য হিসাবে উল্লেখিত। একই সঙ্গে শিশুকে আনন্দদানের উদ্দেশ্যে শিশুর বড় হয়ে ওঠার পথকে সুগম করার তাগিদে বহু লেখকেরা এ ধরনের সাহিত্য রচনায় উৎসাহী হয়ে ওঠেন। লীলা মজুমদারের মতো 16 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের পাঠ্য যে পুস্তক সেগুলি হলো শিশু সাহিত্য। খগেন্দ্রনাথ মিত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রচিত সাহিত্যকে শিশু সাহিত্য বলতে চেয়েছেন। তবে সহজ কথায় শিশুর অনুভূতির জগৎকে, কল্পলোককে যে সাহিত্য ছুঁয়ে যায় সেগুলি হলো শিশু সাহিত্য। আর এই অনুভূতিপ্রবণ কল্পলোক সকলের মধ্যে বিরাজমান। এ সাহিত্যে থাকছে বহু বস্তুত সে মনের মধ্যে জেগে থাকে এবং মনকে জাগিয়ে রাখে। এই জেগে থাকার মননজাত সাহিত্যই হলো শিশু সাহিত্য। শিশু সাহিত্যের আদি লগ্নে শিশুকে মুখে মুখে গল্প, ছড়া, গান শোনানো হতো, এটা আমরা সবাই জানি। বস্তুত সামাজিক বিধি বিধানের সঙ্গে একাত্ম করার প্রয়োজনে তারা কাজ করেছেন। এ ধারাতে এসেছে রূপকথার কাহিনী, ছেলে ভোলানো ছড়া এবং উপদেশাত্মক নীতিকথা। সাহিত্য ক্রমশ লিখিত রূপ লাভ করে। আধুনিক কালে শিশু যখন একটি সত্তা হিসেবে বিবেচিত
হয়, শিশু সাহিত্য তখন উপদেশ ধর্মী নীতিকথার বাইরে একটি স্বতন্ত্র ধারা হিসাবে পরিগণিত হয়। শিশু সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এখানে থাকে অপার বিস্ময় আর অসীম কল্পনা। বিভিন্ন গ্রন্থ থেকে জ্ঞান আহরণ করা যায়, কিন্তু কল্পনা হলো জ্ঞানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শিশু সাহিত্যে সেই কল্পনার সাগরে ডুবতে পারে, যেখানে পাতালপুরীতে ঘুমন্ত রাজকন্যা জীবন কাটে দিয়ে তাকে ঘুম ভাঙানো এবং পরিশেষে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে এনে রাজপুত্রের সঙ্গে তার মিলন ঘটে, এরকম অনেক রূপকথার গল্প আমরা জানি। এই অবাধ কল্পনা শিশুকে পক্ষীরাজ ঘোড়ায় নভোচারী করে আর ডুবুরির মতো পাতালগামী করে, সমুদ্রে ভাসতে ভাসতে গিরিশৃঙ্গে উপনীত করে। অর্থাৎ কল্পনা শিশুকে ছুটিয়ে নিয়ে চলে, যা তার জীবনে বা তার জীবন চলায়, বুদ্ধির বিকাশে, চিন্তার প্রকাশে, সঠিক সিদ্ধান্ত গ্রহণে, সর্বোপরি ব্যক্তিত্বের বিকাশে নূতন মাত্রা সংযোজন করে। তাছাড়াও শিশু সাহিত্য ছোট ছোট ছেলে মেয়েদের মজা ও আনন্দদানের জন্য লেখা হলেও এতে শিক্ষণীয় বিষয় থাকে প্রচুর। জ্ঞান বিজ্ঞানের ইতিহাস যেমন থাকে, তেমনি বিশ্ব প্রকৃতিকে জানবার জন্য আগ্রহী করে তোলে। প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য যে শিশু সাহিত্য ও কিশোর সাহিত্যের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বর্তমান। শিশু সাহিত্যে লেখক একাধারে শিল্পী ও সাহিত্যিক, আর কিশোর সাহিত্যে শুধু শিল্পীর ছবি নয়, কল্পনারই থাকে অবাধ বিচরণ। ঠাকুরমার ঝুলিতে সে ছবি রয়েছে, টুনটুনির কথাতে একই ছবি রয়েছে, ফেলুদা শিবরামে সে প্রয়োজন কিন্তু হয় না। বাংলা শিশু সাহিত্যের উদ্ভব ঘটেছে মূলত 19 শতকে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রভাবে। লক্ষণীয়, শিশু সাহিত্যের মূলে রয়েছে একদিকে গদ্যরীতির প্রচলন সূত্রে গদ্য গ্রন্থের রচনা, অন্যদিকে বিদ্যালয় শিক্ষার অঙ্গরূপে পাঠ্যপুস্তক রচনা। বলা বাহুল্য, তা রচিত হয়েছে সিভিলিয়ানদের বাংলা শেখানোর উদ্দেশ্যে। এই গ্রন্থগুলোর সবগুলো না হলেও কোনো কোনোটির মধ্যে শিশু মানুষ উপযোগী উপাদান ছিল, যেমন রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের 32 সিংহাসন, হিতোপদেশ, উইলিয়াম কেরির ইতিহাসমালা, হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা প্রভৃতি গ্রন্থ শিশু কিশোর পাঠ্য হিসেবে বিবেচিত হতে থাকে। এরপর রাধাকান্ত দেবের বাংলা শিক্ষা গ্রন্থ, নীতিগল্পমূলক গ্রন্থ জ্ঞানাঙ্কুর, সদাচার দীপক, গোপাললাল মিত্রের জ্ঞানচন্দ্রিকা, গৌরীশঙ্কর তর্কব্রাবিশের জ্ঞানপ্রদীপ, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের 15টি খণ্ডে সম্পূর্ণ বিদ্যাকল্পদ্রুম স্কুল বুক সোসাইটি থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত এই গ্রন্থগুলো শিশু সাহিত্যের নানান দিক থেকেই সমৃদ্ধ করেছে। শিশু পাঠ্য গ্রন্থ সাহিত্য হয়ে ওঠে প্রাথমিকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। তার গ্রন্থগুলো যেমন একাধারে শিশু পাঠ্যোপযোগী আবার আনন্দদায়কও বটে। তার বেতাল পঞ্চবিংশতি একদিকে নীতিকথা, অন্যদিকে শিশু মনোরঞ্জক গল্প সম্ভারে সমৃদ্ধ। এছাড়াও জীবনচরিত, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, ঋজু পাঠও এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিদ্যাসাগর শিশুদের বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্যে নিয়েই বইটি রচনা করেছেন। একই সঙ্গে রামসুন্দর বসাকের শিশুপাঠ্য বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রন্থটি সম্পর্কে বা গ্রন্থটির কিছু কথায় শিশুর কল্পনা জগতে, মনোজগতে একটা ভাবনা জালের সত্যরূপ ধরা পড়ে। গ্রন্থটিতে আমরা জানি ছোটবেলায় ছিল এটা হাতের লেখা দেখে দেখে শিখতে হতো। মূলত লেখা সুন্দর করার জন্য এগুলো লেখা ছিল, কিন্তু এই লেখা সুন্দর করতে গিয়েও যে বাক্যগুলো লেখা থাকতো সেগুলো কিন্তু মনের মধ্যে সবসময় বিশেষভাবে দাগ কাটতো। যেমন সুন্দর লেখার জন্য লেখা থাকতো, মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না, পরিশ্রম কখনো নিষ্ফল হয় না, আর অহংকারী পতনের মূল। শিশুরা বার করে এগুলো হাতের লেখা সুন্দর করার জন্য লিখছে এবং দেখছে, ফলে এগুলো একদিকে তাদের হাতের লেখা সুন্দর করছে, অন্যদিকে তাদের মনের মধ্যে সেই বিশ্বের ভাবনাটা ঢুকে যাচ্ছে। আমরা জানি শুনে শুনে কোনো কথা মনের যতটা দাগ কাটে, বারবার লেখার মাধ্যমে তা মনের গভীরে আরও দৃঢ়ভাবে পথিত হয়। শিশুকে নৈতিক বোধে উজ্জীবিত করা, শ্রম করতে উৎসাহ দেওয়া এবং অহংকারী না হওয়ার জন্য জীবনের পাঠ এইগুলোর মধ্যে আছে। এছাড়াও নীতিকথামূলক বাক্য ছিল, কটু কথা যে বা কয় তার কাছে কেবার হয়, কিংবা মিঠে কথা মুখে যার সবে বস সদা তার।
সর্বোপরি কৃষিভিত্তিক গ্রামীণ জীবনে সবাই ভোরবেলায় ঘুম থেকে ওঠে, নিজের নিজের কাজে ব্যস্ত হয়। শিশুরা যাতে তখন আপন আপন পাঠে বসবার অভ্যেস তৈরি করে, সেরকম উপদেশাত্মক কথা পাওয়া যায়। পাখি সব করে রব রাতি পোহাইল, এগুলো আমরা সবাই জানি। কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। একটা সময় শিশুদের মুখে এই কবিতাগুলো অনুরণিত হয়েছে। ফলে এই শিশু পাঠ্য বইগুলো উপদেশাত্মক হলেও শিশুর বড় হওয়ার সঙ্গে যে গুরুত্বপূর্ণ তা কিন্তু স্বীকার করতেই হয়। বিদ্যাসাগর সমসাময়িক মানে যে মদনমোহন তর্কালঙ্কার, তিনি বেথুন স্কুলের ছাত্রীদের কথা মাথায় রেখে 3 খণ্ডে লিখেছেন শিশু শিক্ষা। অক্ষয় কুমার দত্তের চারুপাঠ, দ্বারকানাথ বিদ্যাভূষণের নীতিসার, রোম রাজ্যের ইতিহাস, গ্রিস দেশের ইতিহাস, উপদেশমালা ইত্যাদি উল্লেখযোগ্য সুলিখিত পাঠ্যপুস্তক। ভূদেব মুখোপাধ্যায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করে বাংলা শিশু সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। অন্যদিকে হরিনাথ মজুমদারের বিজয় বসন্ত, যোগীন্দ্রনাথ সরকারের হাসি ও খেলা ছাড়াও রামকৃষ্ণ রায়ের অতুলের বাড়ি, নরকৃষ্ণ ভট্টাচার্যের আমার খুকু, প্রমদাচরণ সেনের সোনামণির রাগ প্রভৃতি শিশু পাঠ্য রচনাগুলো উল্লেখযোগ্য। এছাড়াও প্রমদাচরণের সহজ সরল ভাষায় লেখা কুরু পাণ্ডবের যুদ্ধ, শকুন্তলা, ধ্রুব, গুরু ভক্তি, রত্নাকর, প্রহ্লাদ প্রভৃতি উল্লেখযোগ্য। বিদ্যাসাগরের পর যারা বাংলা শিশু সাহিত্যকে নতুন মাত্রা যুক্ত করেছেন তাদের মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অন্যতম। তার লেখা ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, গুপি গাইন ও বাঘাবাইন অত্যন্ত সুবিদিত। শিশু সাহিত্যের ধারা অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলায় প্রচলিত রূপকথা সম্ভারকে শিশুদের উপযোগী করে উপস্থাপন করেছেন। তার জনপ্রিয় সৃষ্টি ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, ঠানদিদির থলে, দাদামশাইয়ের থলে শিশু সাহিত্যের ইতিহাসে নিঃসন্দেহ তুলনীয়। বাংলা শিশু সাহিত্যের ধারায় এই রায়চৌধুরী পরিবার যে অসামান্য কৃতিত্বের অধিকারী তার বলার অপেক্ষা রাখে না। বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সুকুমার রায় ছড়া, গল্প, নাটক লিখে শিশু সাহিত্যকে যথেষ্ট সমৃদ্ধ করেছেন। আবার তার আবল তাবল, খাই খাই, পাগলা দাশু, অবাক জলপান, ঝালা ফাল্লা, শব্দকল্পদ্রুম, লক্ষণের শক্তিশেল, হজ বড়ল, রাজার অসুখ এগুলো একেবারেই অননুকরণীয় রচনা। তার সৃষ্ট শিশু চিত্তে হাস্যরসের ফোয়ারা তৈরি করার জন্যে এগুলো যেমন একদিকে তৈরি, অন্যদিকে একই সঙ্গে সমাজের নানা অসঙ্গতিকেও তুলে ধরে। এছাড়াও রাক্ষসে মাছ, বিদ্যুৎ মৎস্য, আকাশবাণীর কল, জানোয়ারের ঘুম, চাঁদমারি প্রভৃতি বৈজ্ঞানিক প্রবন্ধের মাধ্যমে শিশুদের কৌতূহলকে তিনি নিবৃত্ত করেছেন। উপেন্দ্র কিশোরের জ্যেষ্ঠ কন্যা সুখলতা রাও শিশু সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে স্বকীয়তাকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। তার ঈশপের গল্প, হিতোপদেশের গল্প, নানান দেশের রূপকথা এক্ষেত্রে উল্লেখযোগ্য। বাংলা শিশু সাহিত্যের প্রবাহের ধারায় ঠাকুরবাড়ির ভূমিকা উল্লেখের দাবি রাখে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের হাবুর বাবুগুড়ি উল্লেখযোগ্য। জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের ছোটদের জন্য রূপকথা বা উপকথা আমরা ওইগুলোর অনুবাদ করেছেন আমরা জানি। জ্ঞানানন্দিনীর 7 ভাই চম্পা ও টাকডুমাডুম নাটক দুটি উল্লেখযোগ্য। স্বর্ণকুমারী দেবীর শিশুদের অবাধ কল্পনা ও হাস্যরসের উৎসাহ ঘটাতে গিয়ে লিখেছেন প্রকৃত প্রতিশোধ। শিশু সাহিত্যের ঐতিহ্যে প্রভাবমানতায় রবীন্দ্রনাথ ঠাকুর চিরস্মরণীয়। গল্প, কবিতা, ছড়া, নাটক, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, পাঠ্যপুস্তক দিয়ে শিশুর মনকে তিনি ছুঁয়েছেন। শিশুর কল্পনার উদ্বোধক, শিশুর ব্যক্তিত্ববোধের উন্মেষের সহায়ক সাহিত্য হিসেবে তিনি রচনা করেছেন তার শিশু ভোলানাথ। ছড়ার ছবির ছড়াগুলি শিশু মনে অপার বিস্ময় সৃষ্টি করে। প্রসঙ্গত রবীন্দ্রনাথের শিশু ভোলানাথের 2-1টি কবিতা আমরা একটু উল্লেখ করতে পারি। আবার একই সঙ্গে এটাও বলা উচিত যে এই যে শিশু সাহিত্যের ধারা যেটা নিয়ে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, এই শিশু সাহিত্যগুলো একদিকে লেখার মাধ্যমে যতটা এগিয়েছে, এইগুলো কিন্তু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং উৎসাহ দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ছোট পত্রিকার একটা বিশাল ভূমিকা ছিল। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমেও কিন্তু এই শিশু সাহিত্য নানাভাবে ছড়িয়ে পড়েছে এবং তা সমৃদ্ধ হয়েছে। তো শিশু ভোলানাথের
একটা কথা আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি, আজকে যারা পড়াশোনা মানে শিশু সাহিত্য বাংলা শিশু সাহিত্য পড়ে না তারাও জানে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনের স্বাদ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে। এই যে অবাধ কল্পনা শিশুর মনে তখন জাগিয়ে দেয়, যে তাল গাছের কল্পনার সঙ্গে সঙ্গে অসীম শূন্য আকাশে সেই মন যে পাড়ি দেয়, এটা কিন্তু শিশু মন এখনো তার মধ্যে অপার বিস্ময় খুঁজে পায়। কিংবা এই শিশু ভোলানাথের সেই বুড়ি, যেটা শুনে শুনে আমরা চাঁদ সম্পর্কে এত কল্পনা করেছি। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,000 কুড়ি। সাদা সুতো জাল বুনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে 1,00,000 কোটি তারা। আজও তো ঠাকুমার কাছে শোনা সেই যে সুতো কাটছে বুড়ি, সুতো কাটছে, এই ভাবনাগুলো আমাদের আজও ভাবায় শিশুকে কিভাবে সে ভাবনায় ছুটিয়েছে এই কবিতাগুলো তার প্রমাণ। কিংবা যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। এই ইচ্ছামতী কবিতায় এই যে শিশুরা যখন যা মনে করতে পারে, এই যে ব্যাপারগুলোকে কেন্দ্র করে তাদের কল্পনাকে, তাদের উৎসাহকে, উৎসুক চিত্তকে যে কিভাবে ছুটিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। এছাড়াও কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ছুটি, শুভা, বলাই, অতিথি, জয় পরাজয়, গিন্নি, সম্পত্তি সমর্পণ, যজ্ঞেশ্বরের যজ্ঞ প্রভৃতি গল্পে শিশু চরিত্রে বহুমাত্রিক বিশ্লেষণ তিনি করেছেন। মুকুট, গুরু কিংবা প্রকৃতির প্রতিশোধ, বাল্মীকি প্রতিভা, কাল মৃগয়া, শারদোৎসব, এই নাটকগুলোতে যে তত্ত্বই থাক না কেন, শিশু কিশোরদের মনোরঞ্জনের জন্য যে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষার প্রতি বিরাগবশত তোতা কাহিনী, গল্প স্বল্প ও সে ছোটদের অবাধ কল্পনায় ছুটিয়েছেন। এছাড়াও শান্তিনিকেতনের ব্রহ্মচার্যশ্রমের শিশুদের কথা মনে রেখে তিনি লিখেছেন সহজ পাঠ, সংস্কৃত শিক্ষা, ইংরেজি সোপান, ইংরেজি শ্রুতি শিক্ষা, ইংরেজি সহজ শিক্ষা, ইংরেজি পাঠ, যেগুলো সাহিত্যের রস ও ভাবনায় শিশু সীমাহীন আনন্দ বোধ ও কল্পনায় অবিস্মরণীয়। প্রসঙ্গত স্মরণীয় তিনি নিজে লিখেই ক্ষান্ত হননি। পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমুখ সাহিত্যদের বাল্য গ্রন্থাবলী সিরিজ রচনায় উৎসাহ দিয়েছেন। ঠাকুরবাড়ির শিশু সাহিত্য ধারায় পরবর্তী প্রজন্মের সাহিত্যিকদের মধ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর বিশেষভাবে উল্লেখযোগ্য। গগনেন্দ্রনাথ ঠাকুরের দাদাভাইয়ের দেয়ালা মূলত পশু পাখি, রাক্ষস, খক্ষস, মানুষ, কলকাতা শহর সব মিলিয়ে এক অপূর্ব ফ্যান্টাসির জগৎ। অবনীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ভূতপত্তরীর দেশ, নালক, আলোর ফুলকি, খাতানাঞ্চির খাতা, বুড়ো আংলা, বাদশাহী গল্প, হানাবাড়ির কারখানা বাংলা শিশু সাহিত্যে আপন দুদিতে ভাস্বর। এছাড়াও যেসব গ্রন্থ চিরকালের আনন্দ ভাণ্ডার, ছোটদের প্রথম দাবি হচ্ছে সেখানে। সেদিক থেকে দেখলে রামায়ণ, মহাভারত, বাইবেল, আরব্য উপন্যাস, বিশ্বের পুরাণ, বিশ্বের রূপকথা শিশুদের জন্য চিরস্মরণীয় বা চির আকর্ষণীয় আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আধুনিককালের ভাস্বর চিত্রাবলী ডন কিহোটে, রবিনসন ক্রুশো, গেলিভার ট্রাভেলস যেসব সর্বজনীনতার সাথে ভরপুর, অবাধ শিশুদের জন্য এগুলিও কিন্তু চিরকালীন। লক্ষণীয় বিষয় হলো শিশুদের এই জোয়ারে বা শিশু সাহিত্যের এই জোয়ারে শিশুদের ভাসিয়ে নেওয়ার যে বিষয়টা, সেটা 20 শতকের শেষ পর্ব থেকে একটা ভাটার টান আসে। অর্থাৎ এর আগ পর্যন্ত শিশু সাহিত্যের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, এবারে দেখব সেটা কোথায়, কেন, কিভাবে এই ভাটার টান। কারণ একান্নবর্তী পরিবারের ভাঙন, নগরমুখী জীবন, এসব কিছুর ফলে শিশুর জগতেও পরিবর্তন সূচিত হয়। কারণ শিশু সাহিত্যের মূল আশ্রয় মধ্যবিত্ত জীবনে পরিবর্তনের ফলে শিক্ষাদানের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। জীবিকার প্রয়োজনে কাজের ভাষা হিসেবে মাতৃভাষার গুরুত্ব হারাতে থাকে। স্বাভাবিকভাবে অভিভাবকেরা তাদের সন্ততিদের বিদ্যাশিক্ষার জন্য কাজের ভাষার উপযোগী করে গড়ে তোলার জন্য সচেষ্ট হন। নিম্নবর্গীয় জীবনে পেটের দায়ে কোথাও কোথাও টাকার লোভে শিশুদের শৈশব বিক্রি হয়ে যায়। মেয়েরা ঝিয়ের কাজে বাসা বাড়িতে আশ্রয় নেয়, আর
ছেলেরা মাঠে ঘাটে দোকানে শিশু শ্রমিক হিসেবে নিযুক্ত হয়। যাদের শৈশবই নেই, শিশু সাহিত্য থেকে তারা বঞ্চিত হবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। একান্নবর্তী পারিবারিক জীবনে শিশুরা ছেলেবেলা থেকে রামায়ণ মহাভারতের গল্প শুনেছে, রূপকথা, উপকথা এবং নানা ধরনের ছড়া শুনেছে। কিন্তু বিশ্বায়নের ফলে উদার পাশ্চাত্য সংস্কৃতির ঢেউ শিশুর এই সাংস্কৃতিক জগতে আলোড়ন তোলে, পরিবর্তন আনে। শিশু মনের চারপাশের জগতে নূতন হাতছানি তাকে দুর্বার আকর্ষণে টানে। সেদিকে একটু চোখ ফেরালেই আমরা বলবো এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। শিশু সাহিত্যের উদ্ভব এবং বিকাশের নিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব 20 শতকের শেষ 2 দশকের কিছু পূর্বেও শিশুর কল্পলোকের বিকাশে শিশু সাহিত্যের ভূমিকা ছিল অপরিসীম। শিশুর সামনে তখন একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরিতে, নৈতিক ভাবনার স্ফুরণে, আনন্দদানে এগুলো ছিল অপরিহার্য। কিন্তু প্রযুক্তির নৈকট্যে আমাদের সামনে আরেক নতুন সত্য তৈরি হয়। কি সেই নতুন সত্য? শিশু সাহিত্যের পথিকৃৎ মদন মোহন তর্কালঙ্কর কবিতাটা আমার পণ শিশু পাঠ্য হিসেবে 20 শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ভীষণ ক্রিয়াশীল ছিল। কবিতাটি কয়েকটি পংক্তি বলছি, সবারই জানা। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কিংবা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। এছাড়া আরও কয়েকটি পংক্তি যেগুলো শিশুদের এক সময়ে সামনে তাদের সামনে স্বপ্নের জগৎ তৈরি করে দিত। যেমন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া যেই জানে সব লোক তারে মানে। একটা সময় লাইনগুলো শিশুদের বারবার শোনানো হতো। পড়াশোনা করলে কি করবে? গাড়ি ঘোড়ায় চড়তে পারে, অর্থাৎ কুপমণ্ডুকতা গ্রাম জীবন থেকে নগর জীবনে যাওয়ার পথ বা দ্বার প্রশস্ত হবে। আর চলা বলা একটা সত্যতা তখন কি হতো, শিশু মনে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হতো। 100 বছর আগে মদন মোহন তর্কালঙ্কার যে প্রেক্ষাপটে এই পংক্তিগুলো লিখেছেন, আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তখন শিশুদের সামনে এটাই সত্যি ছিল, সমস্ত নৈতিক গুণ লেখাপড়া জানা মানুষের মধ্যে থাকতো। আজ তার উল্টো চিত্র দেখা যায়। লেখাপড়া জানলে মানুষ গাড়ি ঘোড়া চেপে দেশ বিদেশে যেতে পারত। এখন লেখাপড়া জানা ব্যক্তিকে মানে তখন সম্মান দেওয়া হতো। আমরা তো জানি সে সময়, যে সময়ে কবিতাটি লেখা, তখন এক গাঁয়ের একজন যদি ম্যাট্রিক পাস করতো, অন্য গ্রাম থেকে তাকে দেখার জন্য আরেকজন ছুটে আসতো। এরকম গল্প আমরা ঠাকুমার মুখে শুনেছি। ফলে লেখায় পড়া জানা মানুষের মর্যাদা যে তখন ভিন্ন মাত্রা ছিল, সেগুলো নানা গাল গল্পেও কিন্তু নানাভাবে প্রচলিত ছিল। কিন্তু বর্তমান সময়ে ভিন্ন মাত্রা, ভিন্ন বার্তা বহন করে। ঘোড়ার চল উঠে গেছে, ঘোড়া চড়ার স্বপ্ন শিশুদের আর হাতছানি দেয় না। আর গাড়ি চড়া সে তো আজকাল শিশুরা ছেলেবেলা থেকেই পেয়ে যায়, নিজেদের পরিবারেই হোক আর ভাড়া করাই হোক না কেন। এখন বরং গাড়ি বানানোর স্বপ্ন কারো কারো মনে তৈরি হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি হতে হবে, এরকম হয়। বড় কথা, লেখাপড়া শিখলে যে জীবন চলা সহজ হবে এমন নিশ্চয়তা কিন্তু এখন কোথাও নেই। ফলে গাড়ি বানানোর স্বপ্ন থাকলে গাড়ি চড়ার স্বপ্ন এখন আর ছেলে মেয়েদের, বাচ্চাদের দেখতে হয় না। শিক্ষিত যুবকরা লেখাপড়া শিখে আর চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। স্নাতকোত্তর ডিগ্রিধারী কাউকে দেখার জন্য কেউ আর ছুটে আসে না। সর্বোপরি চাকরি জোগাড় তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ফলে শিশুর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত এখন অভিভাবক। যে বিদ্যায় পেটের ভাত জোগাড় করা সম্ভব, এখন সেই সবাই সেদিকে তাকিয়ে থাকে। সাধারণ পরিবারের শিশুরাও আজ তাই গাড়ি ঘোড়ায় ওঠার জন্য স্বপ্ন দেখে না। হাত বাড়ালে সবার সামনেই বাড়ির রাস্তার সামনে গাড়ি। তাই বর্তমানে গাড়ি চড়ার স্বপ্ন নয়, বরং শিশুদের হয়তো নানা ধরনের গাড়ির চালক হওয়ার জন্যই ভাবায়, তাদের স্বপ্ন দেখায়। কেননা যে কোনো গাড়ির ড্রাইভার হলে অন্তত পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। তার জন্য সাধারণ নিম্নবিত্ত পরিবারগুলোতে সেটা দেখে সেই স্বপ্ন তারা দেখে। আর তার জন্য বিশাল লেখাপড়া শেখার প্রয়োজন হয় না। তাই এখন বলা যায়, গাড়ি কিনে সেই জন, লেখাপড়ায় নেই মন। এরকম করে আমরা এখন ভাবতেই পারি। স্বভাবতই এক সময় ঘুমাতে যাওয়ার সময় গল্প শোনানোর যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন শিশুর মধ্যে ছিল, ঘুম থেকে ওঠার পর আজ তা বদলে গেছে। এখন শিক্ষা সার্বিক গুণের বিকাশ থেকে হয়ে উঠেছে একমাত্র অর্থ উপার্জনের অবলম্বন। তাদের সামনে এখন শুধু কম্পিটিশন আর কম্পিটিশন, গিলতে হচ্ছে শুধু পরীক্ষা পাশের পুস্তক।
উগরে দিতে হচ্ছে সব পরীক্ষার খাতায়। আর প্রযুক্তির যুগে প্রযুক্তির সহায়তায় ছোট থেকে চলছে তা রপ্ত করার প্রক্রিয়া। আমরা এই কঠোর বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না বা পারছি না। তবে দেখা দরকার যে জীবন যুদ্ধের এই দৌড়ে অর্থ উপার্জনের জন্য একমাত্র স্বপ্ন না হয়। আমাদের কর্তব্য শিশুদের সামনে এখন কাজের মাধ্যমে, গল্পের মাধ্যমে কল্পনার জগৎকে খোলা রাখা। আর এখন মধ্যবিত্ত জীবনে যখন সবারই সংসারে টানাটানি, কিশোরদের ক্ষেত্রেও তো তার ব্যতিক্রম নেই। আর এটা কিন্তু আমরা লক্ষ্য করবো, স্কুলের বইয়ের বোঝা টেনে টেনে, স্কুলের হোম টাস্ক করে করে, প্রজেক্ট ওয়ার্ক করে করে শিশুরা কিন্তু আজ বিশ্রামহীন। সর্বোপরি জ্ঞানের জগতের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজি মিডিয়ামে পড়বার ফলে শিশুরা আজ অনেকে বাংলা পড়তেই পারে না। যারা পড়তে পারে তারাও ধীর গতিতে পড়ে, ফলে একটু পড়ার পর আগ্রহ হারিয়ে ফেলে। এর চেয়ে ইন্টারনেটে পাওয়া যায় এমন বিষয় পড়তে তারা আগ্রহী হয়। নানা কার্টুন, নানা কিছু তারা পেয়ে যায়, সেখানে অনেক কিছু জ্ঞান বিজ্ঞানের কথা পড়তে পারে। তার মধ্যেও কোনো কোনো পরিবারের কোনো কোনো সদস্য বা মা বাবা গল্পের মাধ্যমে শিশুদের কাছে এই শিশু সাহিত্যের স্বাদ কিন্তু পৌঁছে দেয়। শিশুরা তা শুনতে ভালোবাসে। তবে মধ্যবিত্ত জীবনে অনেক মাকেই চাকরিও করতে হয়, তারপর ফিরে এসে সকল কাজের ফাঁকে কোনো সময় বিনোদনেও তো মন দিতে হয়। আর সেক্ষেত্রে বোকা বাক্স টিভির কোনো তো বিকল্প নেই। একবার বসে গেলে একের পর এক প্রোগ্রাম, সিরিয়াল চলতেই থাকে। সেখানে নিজে গল্প করে শিশুদের গল্প শোনার অবসর আর তাদের হয়ে ওঠে না। বরং বলা হয় এই গল্পটা বা এইটা দিচ্ছে, কার্টুনটা একটু শুনে নে, দেখে নে। ফলে শিশুর মনোজগতের সহায়ক, শিশুর বেড়ে ওঠার যে সহায়ক সাহিত্য পাঠের এবং পাঠ করে শিশুকে শোনানোর মতো সমাজে হারিয়ে যাচ্ছে। এটা যেমন সত্যি, তেমনি ব্যতিক্রমী শিশু এবং অভিভাবকও আছেন যারা তা জানবার জন্য অদম্য উৎসাহী এবং জানানোর জন্য আগ্রহী। অভিভাবকেরাও যত্নের সঙ্গে এই কাজটি করে থাকেন। তবে বলাই বাহুল্য সংখ্যাটা তো খুব বেশি নয়, খুবই কম। আমাদের সামনে তো সকল শিশু, সকল অভিভাবক, যাদেরকে কেন্দ্র করে বর্তমান সময়ে আমাদের নতুন করে ভাবতে হয় বা আমাদেরকে ভাবাচ্ছে। আমরা দেখছি একদিকে ক্ষুদ্র পরিবার, অন্যদিকে ভার্চুয়াল প্রকল্প, একদিকে স্কুল শিক্ষায় মাতৃভাষার প্রাধান্য হ্রাস, অন্যদিকে দূরদর্শনের রঙিন জগতের দ্বার উদ্ঘাটন। এর ফলে স্কুলের পাঠ্যক্রমে শিশু পাঠের গুরুত্ব থাকছে না, আর বড় হয়ে উঠছে ভার্চুয়াল দুনিয়া। একটা সময় শিশু কান্নাকাটি করে বায়না ধরলে একান্নবর্তী পরিবারে থাকা ঠাকুমা, জেঠিমা, পিসিমা, কাকিমা শিশুকে ছড়া, গান, গল্প শুনিয়ে ভুলিয়ে দিয়েছে। আর আজ শিশুর হাতে যদি একটা মোবাইল দিয়ে দেওয়া যায়, শিশু একেবারে ঠান্ডা নিশ্চুপ। কিন্তু সেই মোবাইলটা যদি নিয়ে নেওয়া যায়, শিশুকে রকমার কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যায় না, দুঃসাধ্য ঠান্ডা করা প্রায়। ফলে পারিপার্শ্বিক ঘটনা বা কারণগুলো শিশুর মনোজগতে এই পরিবর্তনটা এনেছে। এবার সেদিকে একটু দৃষ্টি নিবদ্ধ করে আমি আমার কথা প্রায় শেষ করে ফেলব। বর্তমান সময় আমাদের সবার সামনে ডিজিটাল ভার্চুয়াল দুনিয়া এক অগাধ সমুদ্র। শিশুদের সামনে তো আর ব্যতিক্রম নেই। টিভি খুলে শিশুদের জন্য পাওয়া যাবে সিরিয়াল, কার্টুন, গেমস। আমরা যেমন এই ভার্চুয়াল দুনিয়া থেকে, জ্ঞানরাজি থেকে ধরে যে যা চায় অগাধ দুনিয়া, কে কি আনতে চায়, কেউ বালতি ভরে আনবে, কেউ ঘড়া ভরে আনবে, কেউ সরা ভরে আনবে, কেউ তাতে নিমজ্জিত হবে, যার যেমন ইচ্ছে। এখানে তাহলে আমরা দেখছি সিরিয়াল থাকছে, কার্টুন থাকছে, গেম থাকছে। সিরিয়ালগুলো একটু ক্রনোলজিক্যালি যদি আমরা দেখি, হিন্দি সিরিয়ালের মধ্যে থাকছে একটা বিস্তৃত স্থান কিন্তু অধিকার করে আছে হিন্দি সিরিয়াল। প্রসঙ্গত উল্লেখ করা যায় বিক্রম বেতাল, হাতিম, শক্তিমান, শাকালাকা বুম বুম, এগুলো অনেক আগের থেকেই আসছে, ঘুরে ফিরে নানাভাবেই আসছে। হিন্দি কার্টুন ছোটা ভীম, ডোরেমন, সিনচন, নিনজা হাতুড়ি, সিন্ডারেলা, ওগি অ্যান্ড দ্য ককরোচ, টম অ্যান্ড জেরি, স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটসম্যান প্রভৃতি, এগুলো আজকাল যে কোনো বাচ্চার মুখে মুখে ঘুরছে, তারা আনন্দ পাচ্ছে দেখে, এমনকি সাথে অভিভাবকেরাও বসে দেখছে, আনন্দ পাচ্ছে। বাংলা সিরিয়াল ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়, সে তুলনায় সংখ্যা খুব কম। বাংলা কার্টুন গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, হাদা বোধা, বাটুল দা গ্রেট ইত্যাদি, সেই সংখ্যাও কম। ইংরেজি কার্টুন টম অ্যান্ড জেরি, বেন টেন, বেবলেট, স্কুবিডু, ক্যারেজ দ্য কার্ডারলি ডগ, স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটসম্যান।
সাহিত্য পাঠ শিশুর কল্পনাকে দিগন্ত বিস্তারী করেছে, শিশু মন কল্পনায় অসাধ্য সাধন করেছে, রূপকথার গল্প তাদের সে ভাবনা দিয়েছে, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় তা সীমাবদ্ধ হয়ে গেল। যতটুকুনের মধ্যে দেখা হচ্ছে ততটুকুনের মধ্যেই দৃষ্টি আবদ্ধ হয়ে যায়, ফলে কল্পনার জগৎটা সেখানে সীমিত হয়ে যায়। ফলে দেখানো হচ্ছে শিশুর মন, যা দেখানো হচ্ছে শিশু মন সেখানে আটকে যায়। তেপান্তরের মাঠ আর তার মন এখন তাই ছুটতে পারে না। তেপান্তরের মাঠে সে ডিজিটালের স্বপ্নজালে নিজেকে আটকে নেয়। শরীরচর্চামূলক খেলাধুলা শিশুর শারীরিক মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের ভার্চুয়াল দুনিয়ায় গেমস শরীরচর্চার পরিপন্থী, অথচ ভার্চুয়াল দুনিয়ায় এই গেমসের আকর্ষণীয় ক্ষমতা মারাত্মক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভিডিও গেমস, মোবাইল গেমস এবং কম্পিউটার গেমস। কয়েকটা ভিডিও গেমস আমরা দেখবো, বাচ্চারা খেলছে ভিডিও গেম, কোনোভাবেই তাকে সেখান থেকে তুলে নেওয়া যায় না। মোটরসাইকেল রেস, কার রেস, যা শিশুকে একেবারে ঠায় বসিয়ে রাখে। দুমদাম মোটরসাইকেল ও কার রেস চলে, এতে শিশু মনের একটা থ্রিল আছে, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি, ভার্চুয়াল পৃথিবীতে এই যে গুলি বোমার সঙ্গে তাদের পরিচয় হয়, তার একটা প্রভাব কিন্তু শিশুর জীবনে পড়বে, এটা তো অস্বাভাবিক নয়। আজকাল ছেলেরা এত জোরে বাইক চালায়, এত বেপরোয়া, এগুলো যে এই গেমসেরই প্রভাবজাত, তা ভাবা কিন্তু একেবারে অসঙ্গত নয়। এগুলো ভার্চুয়াল জগতে দেখে দেখে শিশুরা এতটা অভ্যস্ত যে বাস্তব জীবনে তা দেখতে চায়, পেতে ব্যাকুল হয়। শিশু সাহিত্য শিশু মনকে যে সাংস্কৃতিক বোধে গড়ে তুলেছিল, এই গেমসের বোধ যে ভিন্ন হবে সেটা তো বলাই স্বাভাবিক। মোবাইল গেমস, একটা সময়ে ছেলেমেয়েরা মিলেমিশে খেলাধুলা করেছে, একদিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের চাপে, অন্যদিকে খেলাধুলার উপযুক্ত পরিবেশের অভাবে শিশুরা মোবাইলের জন্য, মূলত মোবাইল গেমসের জন্যই বায়না ধরে। এক সময় যা মাঠে ঘাটে দৌড়ঝাঁপের মাধ্যমে হতো, আজ তা হাতের মুঠোয়। দূরের কোনো স্কুলের বন্ধুকে সাথী করে সে অবলীলায় খেলে যায়, যেমন ম্যারিও, কন্ট্রা, পাবজি, মিলিমিলিশিয়া, 8 বল পুল ইত্যাদি। এই ঘরে বসে আমার ছেলে আরেক বাড়ির থেকে আরেকজনের ছেলে, আরেক বাড়িতে আরেকজন, এই খেলাতে মত্ত হয়েছে। অথচ একটা সময় মাঠে ঘাটে ছেলেমেয়েরা খেলে আসছে, খেলে ঢেলে এসে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। এখন কিন্তু প্রত্যেকেই ঘরে বসেই মানে এইগুলো খেলায় মত্ত হয়েছে। কম্পিউটার গেমস, কম্পিউটার গেমস নিয়ে আজকে শিশু অধিক ব্যস্ত। অবশ্য শুধু শিশু বললে ভুল হবে, প্রাপ্তবয়স্করাও কিন্তু গেমে মগ্ন। কল অফ ডিউটি, সিওডি, নিউ ফর স্পিড, এনপিএস, ফিফা, ক্রিকেট ইত্যাদি উল্লেখযোগ্য। একসময় শিশু সাহিত্য যেমন ছোট বড় নির্বিশেষে সবাইকে আকর্ষণ করেছে, এই সময় ভার্চুয়াল সংস্কৃতির এই জগৎ সবাইকে আকৃষ্ট করছে। এর কারণ বা এর মূল কিন্তু অনেক গভীরে প্রথিত। অবাধ ইন্টারনেট সার্ফিংও তাদের সব কিছু হাতের মুঠোয় এনে দিচ্ছে। বাস্তবেও তা যখন সে সহজে হাতের মুঠোয়, তাই বাস্তবে সে চাইছে, যার ফলে নানারূপ অপরাধ প্রবণতা শিশু কিশোরদের বিপর্যস্ত করছে। প্রথমত যুগরুচি ও বৈশিষ্ট্য মানুষকে প্রভাবিত করে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমাদের নতুন শিক্ষানীতি 3 ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। বাইরের জগতে তা অনেক আগেই হয়েছে। শিশুকে একটি বিদেশি ভাষা শিখতেই হবে, 2টি ন্যাচারাল ভাষা শিখতে হবে। তবে শেষ পর্যন্ত দেখা যাবে আমাদের অবস্থায়, কারণ সব কিছুর সঙ্গে তো মানে জীবিকার সম্পর্ক নিবিড়ভাবে সম্পৃক্ত, দেখা যাবে তাই এই 3 ল্যাঙ্গুয়েজে মূল সত্য হবে শিশুকে প্রথম থেকে একটি মেশিন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। না হলে মানে তারা মেশিনের সঙ্গে, কারণ আজকাল তো মেশিন ছাড়া, কম্পিউটার ছাড়া কোনো কিছু করে উঠতে পারবে না, সেটা কিন্তু হবে না। ফলে 2টি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি হিন্দি হবে, হিন্দির মাধ্যমে সর্বত্র যোগাযোগ সম্ভব, অন্যটি থাকবে ইংরেজি, ইংরেজি ছাড়া কাজের জগতের সঙ্গে সম্ভব নয়। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে এই C++এই হোক বা যে কোনো ধরনেরই হোক না কেন, পাইথনই হোক না কেন, কিছু একটা মেশিন ল্যাঙ্গুয়েজ তাকে শিখতেই হবে, নইলে আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে কাজের জগতের সঙ্গে সে যেতে পারবে না। অন্যত ইংরেজি না জানলে সেটাকে নিয়ে সে কাজ করতে পারবে না, আর যোগাযোগের জন্য হিন্দি হয়ে উঠবে। ফলে মাতৃভাষাকে আমরা দেখব ক্রমশ কাজের জন্য, এটা কিন্তু সজ্ঞানে নয়, পরিস্থিতির চাপে পড়ে কিন্তু সেটা কি হচ্ছে, ক্রমশ গুরুত্বটা কিন্তু কাজের ভাষার প্রতি যাচ্ছে, এটা কমে যাচ্ছে। যদি মাতৃভাষাকে কাজের ভাষা বা ডিজিটাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তা অন্য মাত্রায় পৌঁছবে। যেমন চীন, রাশিয়া, জাপান, ফ্রান্স, কোরিয়া, তারা তাদের নিজেদের ভাষাকে প্রযুক্তির ভাষা করেছে।
এর ফলে তারা তাদের সমস্ত কিছু নিজেদের ভাষার মধ্যে পাচ্ছে। নইলে নিজেদের ভাষা যদি করা না যায়, তাহলে নিজের ভাষার বহমানতাকে ধরে রাখা হবে অত্যন্ত দুঃসাধ্য। এসব দিকে লক্ষ্য করলে বোঝা যায় খুব সহজেই শিশুর জগৎ অনেকটা বদলে গেছে এবং আরও পরিবর্তন অবশ্যম্ভাবী। তাদের সামনে এখন কঠিন বাস্তব বড় চ্যালেঞ্জ। সময়ের সাথে চলতে না পারলে তাকে জীবন সংগ্রামে ছিটকে পড়তে হবে। ফলে একসময় শিশু মনের সার্বিক বিকাশে নানা মনীষীরা যেমন এগিয়ে এসেছিলেন, আজকের এই সময়ে এগিয়ে আসা ভিন্ন মাত্রার ভিন্ন কর্মের হলেও এটাই বড় সত্যি। এক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচ্য হওয়া দরকার, সেগুলো প্রথমত শিশু সাহিত্যকে সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে এবং কোন অংশটা কিভাবে অন্তর্ভুক্ত করতে হবে সেটা সুচিন্তিতভাবে দেখতে হবে। যদি ইউজিসি সেটার কিছু অংশ করে দিয়েছে, আমার মনে হয় আরও ভাবনার অবকাশ রয়েছে। দ্বিতীয়ত, ডিজিটাল করতে হবে, অর্থাৎ আমাদের মাতৃভাষাকে ডিজিটাল দুনিয়া পৌঁছে দিতে হবে, যাতে মাতৃভাষার জ্ঞানচর্চা সম্ভব হয়ে ওঠে। বাংলাদেশ অনেকটা করে যাচ্ছে, যদিও করতে হবে আরও অনেক। শিশু সাহিত্য লেখাও যেমন কঠিন, তেমনি একে ডিজিটাল ফর্মে পরিবেশনও কঠিন হবে। তবুও তৃতীয়ত বলছি, আমাদের ঐতিহ্যমণ্ডিত ব্যাপক বিস্তৃত শিশু সাহিত্যকে কার্টুন করে কিংবা সিরিয়াল করে শিশুদের উপভোগের জন্য করতে হবে। এতে শিশু সাহিত্য অনেকটা সীমায়িত হয়ে যাবে সত্য, কিন্তু তবু শিশুর মনোজগতে একটা যে নাড়া দেবে এতে কিন্তু সন্দেহ নেই। মোট কথা, সময়ের বিবর্তনের ধারায় ক্রমশ বদলে যায় পারিপার্শ্বিক অবস্থা, স্বভাবতই বদলে যায় সংস্কৃতি ও শিল্প সাহিত্যের ধারা। এই বদলে যাওয়ার সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে শিশু সাহিত্য। রচনার বিষয় বৈচিত্র্যের সঙ্গে পরিবর্তন করছে তার গতি প্রকৃতিরও। তৈরি হচ্ছে নতুন নতুন প্রকরণ, নতুন নতুন ধারা ও আঙ্গিক। চতুর্থত, যেটা আমি বলে শেষ করব, ডিজিটাল শিশু সাহিত্যকে ডিজিটাল দুনিয়ায় আনতে হবে। শিশুর কল্পনা, উৎসাহ ও নৈতিক জীবনকে ভার্চুয়াল দুনিয়ায় তুলে ধরতে হবে, যা দর্শকেও আকৃষ্ট করবে। শিশু মনের ভালো বৃত্তিগুলো একটু হলেও এতে সাড়া জাগাবে। তাহলে শিশুও বাঁচবে, শিশু সাহিত্যও বাঁচবে। সর্বোপরি শিশু সাহিত্য নব আঙ্গিকে নতুন আলোর দিশারি হয়ে উঠবে, এতটুকুন আশা রেখে আমি আমার বর্তমান সময়ে শিশু এবং শিশু সাহিত্য সম্পর্কে যা বলতে চাই তার গতি এখানে রোধ করলাম। নমস্কার, আমি আমার পক্ষ থেকে উপস্থিত সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই এবং কটন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিপ্রা নিয়োগীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।